মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আমি বিপুল সরকার। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি। তো দুতরফা দাখিলা পদ্ধতি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এমন কেউ নাই যে না জানে। তবুও আমরা দেখা যায় পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন দুতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে সেখানে অনেকেই আমরা ভুল করে থাকি প্রশ্ন সমাধান করার জন্য। তো আমি মনে করি যে যারা নিয়ে এতদিন ঠিকঠাক মতো পড়াশোনা করেনি তারাও যদি আজকে এই দুতরফা দাখিলা পদ্ধতির এই ভিডিওটি যদি দেখো তাহলে অবশ্যই তোমরা এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে আমি আশা করি। তাহলে চলো আমরা শুরুতে চলে যাই দুতরফা দাখিলা পদ্ধতি। তো দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাপারটি আসলে কি? দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে দুটি পক্ষ, খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে দুটি পক্ষ। দুটি পক্ষ যদি হয় তাহলে দুটি পক্ষ আসলে কি? দুটি পক্ষের মধ্যে একটি পক্ষ হচ্ছে ডেবিট আর একটি পক্ষ হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট এবং ক্রেডিট এই ব্যাপারগুলো নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করেছি যে ডেবিট ক্রেডিট আসলে কি। তো আমরা অত বিস্তারিত আলোচনায় যাব না। আমরা আজকে সৃজনশীলের কোন সৃজনশীল কিভাবে আমাদের সলভ করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ডেবিট এবং ক্রেডিট, এবার দেখো তাহলে ডেবিট ক্রেডিট মানে দুটি পক্ষ, একটি ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়, তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটি হচ্ছে সনাতন পদ্ধতি। তো সনাতন পদ্ধতি আমাদের আপাতত দরকার নেই, কারণ সনাতন পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় আপাতত করি না, কারণ বর্তমানে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি যে লুকা ফেসিওলি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি যে আধুনিক একটা ভার্সন উনি সৃষ্টি করেছেন, আমরা সেই আধুনিক পদ্ধতিতেই দুতরফা দাখিলা পদ্ধতিটি নির্ণয় করে থাকি। তো আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন যদি আমরা হিসাবগুলোতে যাই, যেমন 1 নম্বরে বলতে পারি আমরা সম্পদ হিসাব, 2 নম্বরে বলি ব্যয় হিসাব। এরপরে আমরা এদিকে যদি যাই আবার যে 3 নম্বরে আমরা দেই দায় হিসাব, তারপরে 4 এ দিলাম আয় হিসাব এবং 5 এ দিলাম মালিকানা সত্ত্ব হিসাব। খেয়াল করো, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এই যে সম্পদগুলোকে মোটমাট 5টা ভাগে ভাগ করা হয়েছে। সম্পদগুলোকে মোটমাট কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো সম্পদ হিসাব, ব্যয় হিসাব, হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সম্পদ হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, আয় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। তো এখন দেখো এই হিসাবগুলোকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। যদি আমরা সম্পদ বা ব্যয় যাই, এই যে দুইটা আলাদা করে লেখার মূল কারণ হচ্ছে সম্পদ এবং ব্যয় ডেবিট ক্রেডিট করার নিয়ম একটা এবং দায় আয় মালিকানা সত্ত্বের ডেবিট ক্রেডিট নিয়ম আরেকটি। তো এই জন্য আমরা সম্পদ হিসাবগুলোকে দুইটা জায়গায় লিখলাম। যেমন ধরো সম্পদ বৃদ্ধি, যদি কারবারে সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি কারবারে যদি সম্পদ হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখলাম বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট, মানে সম্পদ হিসাবে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। আবার যদি আমরা ব্যয় হিসাবে যাই, ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, মানে এই একটা দিয়ে আমরা দুইটা জিনিসকে বুঝাইলাম যে সম্পদ হিসাবে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট, ব্যয় হিসাবে ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। মানে সম্পদ যদি কারবারে আসে তাহলে কারবারে সম্পদ বৃদ্ধি পায়, ডেবিট হয়। কারবার থেকে সম্পদ চলে গেলে সম্পদ হ্রাস পায়, তাহলে ক্রেডিট হয়। আর কারবারে যদি কোনো ব্যয় ঘটে, কোনো ব্যয় হয় যে সেই ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয় হতে পারে, ব্যয়গুলো ঘটলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায়, যদি কারবারের কোনো ব্যয় কমে যায় তাহলে সেটার জন্য হবে ক্রেডিট। এগুলো আমরা জানি, তারপর একটু রিভিউ করলাম। এরপরে দায় আয় মালিকানা সত্ত্ব, এখানে 3টা হিসাব, দায় আয় মালিকানা সত্ত্ব। এই 3টা হিসাবের আবার ডেবিট ক্রেডিট নিয়ম একরকম। যেমন দেখো এখানে হ্রাস পেলে হয় ডেবিট, আর বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। কিভাবে? যেমন দায় হ্রাস, যদি দায় কমে যায়, যদি দায় পরিশোধ হয় বা দায় যদি কমে যায়, দায় কমে গেলে হয় ক্রেডিট। আর দায় যদি নতুন করে সৃষ্টি হয় বা বৃদ্ধি পায় তাহলে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয়ের ক্ষেত্রে দেখো যদি আয় হ্রাস পায়, আয় যদি কমে যায় তাহলে হয় ডেবিট, আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট।
মালিকানা সত্ত্ব আমরা জানি অধ্যায় 2 আমরা লেনদেন চ্যাপ্টারের মধ্যে এই ব্যাপার নিয়ে বিস্তর আমরা আলাপ করেছি যে মালিকানা সত্ত্ব কি। তারপরে বলি যে কারবারের উপর মালিকের যেই দাবি, একটি কারবারের উপর মালিকের যতটুকু দাবি ওই দাবিটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্র হলো মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট, আর মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট। এটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্র। এগুলো আমরা জানি যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে দুটি পক্ষ, একটি পক্ষ ডেবিট এবং আরেকটি পক্ষ হচ্ছে ক্রেডিট, এই হচ্ছে দুতরফা দাখিলার মূল বিষয়বস্তু। তো এখন দেখো এই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসতে পারে যে এরকম যে উপরোক্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। একটা প্রশ্ন, ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করব আমরা, সেটা কোন পদ্ধতিতে? এই আধুনিক পদ্ধতিতে চিন্তা ভাবনা করে যে আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার, এই 5 প্রকার হিসাবগুলোকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেই ব্যাপারগুলো আমরা একটু আগে বুঝলাম, সেই মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এরপর আবার বলছে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ, যে কি কারণে ডেবিট এবং কি কারণে ক্রেডিট, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন পাইলাম সৃজনশীল, একই ধরনের প্রশ্ন, একটা শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় আর হচ্ছে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে এই দুইটা প্রশ্ন আজকে আমরা একটু সমাধান করা শিখবো, তারপর আমরা ধাপে ধাপে অন্যান্য সৃজনশীল গুলো চেষ্টা করবো। সবাই সাথে থাকবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা অধ্যায় 3 এর মেইন বই 35 পৃষ্ঠায় সৃজনশীল 4 নম্বরের কিছু লেনদেন দেয়া আছে। সেই লেনদেনের উপর ভিত্তি করে আজকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখবো। ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমরা জানি, তারপর আমরা একটু রিভিশন করব ব্যাপারগুলো, অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবে। যে দেখো ডেবিট ক্রেডিট প্রথমত আমরা নির্ণয় করব ডেবিট ক্রেডিট, যেমন 4 এর খ তে বলছে যে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ, যে কি কারণে ডেবিট হলো, কি কারণে ক্রেডিট হলো। যদি আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কিভাবে ছকটা তৈরি করব, আগে আমাদের ছকটা তৈরি করা শিখতে হবে। যেমন ধরো আমরা 4 এর খ তৈরি করব, তো আমরা লিখলাম 4 এর খ, এরপর আমরা ডেবিট ক্রেডিটের ঘর করব। যে বাম পাশ থেকে তারিখ, এই পাশে ক্রেডিটের ঘর আর হচ্ছে ডেবিটের ঘর, বিবরণ। তো ব্যাপারটা দেখো, তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যদি শুধু বলা হয় যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, শুধু যদি বলে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাহলে ছকটা হবে এরকম, তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর যদি আমাদেরকে বলা হয় কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, এখানে 4 এর খ তে যেটা বলা হয়েছে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন এই পাশে এক্সট্রা একটা ঘর হবে, তার নাম হবে একটা কারণ। আমরা লিখে দিলাম, এখানে হবে কারণ, যে কি কারণে ডেবিট এবং কি কারণে ক্রেডিট। তাহলে ছকটা কি হয়ে গেল, তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং কারণ, যে কি কারণে ডেবিট হলো এবং কি কারণে ক্রেডিট হলো। তাহলে ব্যাপারটি খেয়াল করো, আমরা 4 নম্বর সৃজনশীল 35 পৃষ্ঠায় মেইন বই 4 নম্বর সৃজনশীল একটু খেয়াল করো। আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 35,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকার ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করলো। তাহলে এই জায়গায় কি কি আসলো আমরা একটু ওই জায়গায় রাফ করি। যে নগদ টাকা আসলো, আসবাবপত্র আসলো, আর আসলো ঋণ। 3টা জিনিস, 3টা উপাদান নিয়ে সে ব্যবসা শুরু করলো। দেখো, নগদ, আসবাবপত্র, ঋণ, 3টা উপাদান নিয়ে মালিক ব্যবসা শুরু করলো। তাহলে এই জায়গায় একটা খেয়াল করো, আমরা জানি যে হিসাব সমীকরণ a = l + e। আমরা এই ব্যাপারটা জানি, অধ্যায় 2 শিখেছি যে হিসাব সমীকরণ a = l + e, যে প্রতিটি তারিখে প্রতিটি লেনদেনের ফলে যে আমাদের হিসাব সমীকরণ a = l + e দুই পাশ অবশ্যই সমান হবে। তাহলে এই জায়গায় দেখো, সম্পদ = দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এখানে তার নগদ হচ্ছে তার 5 লক্ষ টাকা, এখানে নগদ 5 লক্ষ টাকা। আসবাবপত্র, তার আসবাবপত্র হচ্ছে 75,000 টাকা এবং ঋণ হচ্ছে 55,000 টাকা। এই 3টা জিনিস। তাহলে নগদ টাকা তার কাছে কি সম্পদ, আসবাবপত্র তার কাছে সম্পদ, ঋণের টাকা হচ্ছে তার কাছে দায়। তবে এই যে ঋণটা যে গ্রহণ করলো, এতে কি কি বৃদ্ধি পেল। দেখো, ঋণ গ্রহণ করার কারণে এই ঋণের টাকাটা কারবারে নগদ হিসেবে ঢুকছে,
তাহলে শুধুই কারবারে নগদ 5 লক্ষ টাকা না, নগদ টাকা 5 লক্ষ টাকার সাথে আরো 55,000 টাকা যোগ হবে, তাহলে নগদ হবে 5,55,000 টাকা। তাহলে সম্পদ বাড়বে, নগদ বাবদ সম্পদ বাড়বে যে 5,55,000 টাকা, আসবাবপত্র বাড়বে 75,000 টাকা, ঋণ বাবদ দায় বাড়বে 55,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব মানে ই কত? ই মালিকানা সত্ত্ব হোয়াট? মালিকানা সত্ত্ব কত? এই যে a সমান সমান l প্লাস c। তাহলে দেখো সম্পদ থেকে যদি আমি দায়টা বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি? মালিকানা সত্ত্ব। কারণ সম্পদের সাথে দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে তো সম্পদের সমান হয়। তাহলে সম্পদের টোটাল টাকাটা দেওয়া আছে নগদ 5,55,000 টাকা, আসবাবপত্র 75,000 টাকা। এই দুই তিনটা সম্পদ যদি আমি যোগ করি, এর থেকে যদি 55,000 টাকা যদি আমি বাদ দেই তাহলে মালিকানা সত্ত্ব দাঁড়ায় 5,75,000 টাকা। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পাইলাম, নগদ টাকা 5,50,000 টাকা, আসবাবপত্র 75,000 টাকা, ঋণ 55,000 টাকা, আর মালিক নিজস্ব মানে ব্যক্তিগতভাবে কারবারে বিনিয়োগ করছে 5,75,000 টাকা। তাহলে এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রে চলে যাব। যে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র আমরা শিখেছিলাম যে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। তাহলে এখানে কি সম্পদ বাড়লো? দেখো নগদ টাকা বৃদ্ধি। তাহলে এখানে আমরা 2017 সাল জানুয়ারি 1 তারিখ লিখব যে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, নিজের 5 লক্ষ টাকা যোগ ধার করা 55,000 টাকা, টোটালি নগদ 5,55,000 টাকা। এরপরে কারবারে নিজে নিয়ে আসলো আসবাবপত্র। আসবাবপত্র তো কারবারের জন্য সম্পদ, আসবাবপত্র হিসাব ডেবিট কত? 75,000 টাকা। এরপরে এটা তো সম্পদ, কিন্তু ঋণটা কি কারবারের জন্য? এই ঋণটা তো কারবারের জন্য দায়। তো দায় কারবারে কি বৃদ্ধি পাইলো নাকি হ্রাস পাইলো সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। দায় যদি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি হয় ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর দায় হ্রাস পেলে হয় ডেবিট। ঋণ গ্রহণ করার কারণে কারবারে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো যে ঋণ হিসাব ক্রেডিট। ঋণ হিসাব ক্রেডিট কত টাকা? ঋণ হিসাব ক্রেডিট হচ্ছে 55,000 টাকা। এই যে ক্রেডিট ঘরে লিখলাম আমরা। এরপরে মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব কারবারে মালিকের অধিকার বাড়লো নাকি কমলো? অবশ্যই কারবারে মালিকের অধিকার বৃদ্ধি পেয়েছে। তো মালিকের অধিকার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 5,75,000 টাকা। এই টাকাটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি হওয়ার কারণে 5,75,000 টাকা, এই যে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট নিয়ে আমরা আবার বলতেছি যে কারবারে নগদ টাকা চলে আসলো, নিজের নগদ 5 লাখ টাকা, ধার করা 55,000 টাকা, টোটালি 5,55,000 টাকা নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র চলে আসলো কারবারে 75,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট। ঋণের টাকাটা একদিকে কারদিকে কারবারের যেমন সম্পদ, আরেকদিকে কারবারের জন্য সেটা দায়, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ঋণ কারবারের জন্য দায়, এজন্য ক্রেডিট পাশে বসে, কারণ ঋণ বৃদ্ধি মানে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আর মালিক ব্যক্তিগতভাবে যা আছে তাকে বলা হয় মূলধন। আমরা জানি মালিক কারবারে যে অর্থ বা যে সম্পদ বিনিয়োগ করে সেটাকে মূলধন বলা হয়। তো মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে মূলধন হচ্ছে 5,75,000 টাকা। এই টাকাটা মূলধন হিসাবে ক্রেডিট 5,75,000 টাকা। এখন কারণ তো আমরা এতক্ষণ তো কারণের কথাই বললাম যে নগদান হিসাব ডেবিট মানে কি? সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র ডেবিট, এটা মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি। ঋণ ক্রেডিট, এটা মানে হচ্ছে দায় বৃদ্ধি। আর মূলধন হিসাব ক্রেডিট, এটা মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ব্যাপারটা খেয়াল করো আরেকবার যে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, নগদান হিসাবে ডেবিট সম্পদ বৃদ্ধি, আসবাবপত্র হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি, ঋণ হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি, আর মূলধন হিসাব ক্রেডিট মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আশা করি 1 তারিখে লেনদেনটি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি 2 তারিখে চলে যাই, দেখো 2 তারিখে কি ঘটনা ঘটলো? অফিস ভাড়া পরিশোধ করা হলো 22,000 টাকা, ভাড়া পরিশোধ। তাহলে ব্যাপারটি খেয়াল করো, ভাড়া পরিশোধ, তাহলে ভাড়া প্রদান করলে কারবারের জন্য ভাড়া বাবদ কি হলো? ভাড়া হচ্ছে কারবারের জন্য ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। তাহলে ভাড়া হিসাব ডেবিট, খাতের নাম হচ্ছে ভাড়া। কোন খাতে ব্যয় হলো? ভাড়া খাতে। তাহলে লিখবো ভাড়া হিসাব ডেবিট। আর এই ভাড়া প্রদান করতে গিয়ে কারবার থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। নগদ টাকা কারবারের জন্য কি? সম্পদ। নগদ টাকা কারবারের জন্য সম্পদ। তাহলে এখানে দুইটা দিক পরিবর্তন হলো, একদিকে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পেল, আরেকদিকে নগদ টাকা বাবদ কারবার থেকে নগদ টাকা চলে গেল।
তাহলে ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, দুইটা ঘটনা ঘটছে। একদিকে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো যে ভাড়া হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা চলে গেছে কারবার থেকে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাকার পরিমাণ হচ্ছে 22,000 টাকা, ডেবিট ঘরে 22,000 টাকা ভাড়া বরাবর, আর নগদের বরাবর ক্রেডিট ঘরে 22,000 টাকা। কারণের ঘরে লিখবো ভাড়া হচ্ছে ব্যয় বৃদ্ধি, আর নগদান ক্রেডিট মানে সম্পদ হ্রাস, তাহলে এইভাবে আমরা তৈরি করব কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। যদি কারণটা না চাইতো জাস্ট এতটুকু আমরা মুছে দিব, আর বাকিটুকু ডেবিট ক্রেডিট নির্ণয়। ওটা হলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, আর কারণটা বাদ দিলে বাকিটুকু সাধারণ ডেবিট ক্রেডিট নির্ণয়। আশা করি এই ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে লেনদেনটি দেখবো সেটা হচ্ছে 10 তারিখ। দেখো, কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা কাগজ। তাহলে এখানে যে তার সার্ভিসিং সেন্টার, একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এখানে সেই জন্য সে কাগজ ক্রয় করতেই পারে, বিভিন্ন প্রিন্ট করার জন্য সে কাগজ ক্রয় করতে পারে। তাহলে কাগজটা এখানে তার কাছে পণ্য, কাগজ ক্রয় করলে তার কি হবে? ব্যয় হবে। তাহলে কাগজ ক্রয়কে আমরা কি হিসাব লিখবো? ব্যয়। তাহলে এখানে ব্যয়টার নাম কি? নামটা লিখবো ক্রয় হিসাব, ব্যয়ের নাম হচ্ছে ক্রয় হিসাব। এখন এই যে কাগজ ক্রয় করার জন্য তার থেকে কি চলে গেল? কাগজ ক্রয় করার জন্য তার কাছ থেকে নগদ টাকা চলে গেল। তো নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা সম্পদ, আর আমরা জানি সম্পদ চলে গেলে হয় ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে 10 তারিখের ঘটনাটি যদি আমরা ডেবিট ক্রেডিট করি তাহলে দাঁড়ায় যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট লিখবো 5,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিটের ঘরে লিখবো 5,000 টাকা। ক্রয়ের বরাবর লিখবো আমরা ব্যয় বৃদ্ধি, আর নগদের বরাবর লিখবো আমরা সম্পদ হ্রাস। এই হয়ে গেল আমাদের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আশা করি যে এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এই ব্যাপারটি আশা করি বুঝতে পেরেছি। তোমরা এইভাবেই কারণ শুধু ডেবিট ক্রেডিট এবং কারণ সহ ডেবিট ক্রেডিট, এইভাবেই মেইন বইয়ের যতগুলো সৃজনশীল এবং উদাহরণ আছে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এবং এগুলো প্র্যাকটিস করার পরে তোমরা যদি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না আমি আশা করি। এরপর একটা জিনিস খেয়াল করো, চ্যাপ্টারের নাম দুতরফা দাখিলা পদ্ধতি, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে একতরফা। তো আজকে আমি এখন দুতরফা দাখিলার ব্যাপারটা তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, এই দুইটা ব্যাপার আশা করি বুঝতে পেরেছি। আমরা এইভাবেই প্র্যাকটিস করব। তোমরা ক্লাস 10 এ পড়ো, তোমাদের এখন অনেক কিছু তোমরা ম্যাচিউরড হয়েছো যে তোমরা বুঝতে পারো, এবং এগুলা পূর্বের ব্যাপার, জাস্ট রিভিশন হলো আজকে একটু। তো এখন আমি তোমাদের সাথে একতরফার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, তোমরা সবাই খুব মনোযোগ দিবে আশা করি। দেখো, এখন আমি তোমাদের সাথে একতরফা বিষয়টা নিয়ে আলোচনা করব যে একতরফা ব্যাপারটা কি। একতরফা হলো একটি ছোটখাটো, আমাদের আশেপাশে যদি আমরা তাকাই যে যত ছোট ছোট যাই ব্যবসায়ীরা আছে তারা তাদের হিসাব নিকাশ গুলো কিভাবে করে, তারা কি এই হিসাব বিজ্ঞান শিখে তারপরে গিয়ে তারা কি তাদের ব্যবসায় হিসাব নিকাশ করে? অবশ্যই না। যে তারা তাদের সঞ্চিত যে বাস্তবিক যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রয়োগ করে কিন্তু তারা তাদের ব্যবসায়ের হিসাব নিকাশ করে থাকে। যেমন একতরফা পদ্ধতিতে তারা, যেমন ধরো একটা ছোট্ট একটা পানের দোকান বা চায়ের দোকান বা যে কোনো একজন বাদাম বিক্রেতা, সে তার টাকা বিনিয়োগ করার পর সে কিভাবে বুঝে যে তার কত টাকা লাভ হইলো বা কত টাকা লস হইলো। ব্যাপারটা খেয়াল করো, ধরো একজন বাদাম বিক্রেতা সে 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এই যে শুরুতে যে টাকাটা বিনিয়োগ করলো তাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। এটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। ধরলাম সে 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এখন দিন শেষে সে দেখলো যে 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করার পর সে এই টাকা দিয়ে 100 টাকার কিছু বাদাম কিনলো। বাদাম কেনার পর এখন দিন শেষে সে দেখলো যে তার কাছে কিছু টাকা আছে। দেখো, এখন সারাদিনে সে কিছু খরচ করলো, যেটাকে বলা হয় উত্তোলন।
সারাদিনে সে সকালে 100 টাকার বাদাম কিনলো এবং সারাদিনে সে ওই বাদাম বিক্রি করে যে টাকা পেলো সেইখান থেকে ধরো সে সারাদিনে 50 টাকা তার ব্যক্তিগত কাজে খরচ করলো। তাহলে ব্যক্তিগত তার বিক্রয়ের টাকা থেকে ব্যক্তিগত কাজে খরচ করাকে তাকে বলা হয় উত্তোলন। এবং খরচ টরচ করার পর সে বাসায় গিয়ে দেখলো তার কাছে 170 টাকা, তার কাছে 170 টাকা আছে। তার মানে দিন শেষে তার কাছে কয় টাকা আছে? 170 টাকা। তাহলে এটাকে বলা হয় সমাপনী মূলধন। দেখো, তাহলে সে ব্যবসা শুরু করছিল 100 টাকা দিয়ে। ব্যবসা দিন শেষে দিনের শুরুতে সকালবেলা তার কাছে 100 টাকা ছিল, সে 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। সকাল থেকে সারা দিন পর্যন্ত বা সারা রাত্র পর্যন্ত, সকাল থেকে একদম রাত পর্যন্ত তার খাওয়া দাওয়া বিভিন্ন কাজে তার আরো 50 টাকা খরচ হলো। তাহলে ওই বিক্রয় থেকে সে 50 টাকা নিয়ে তার ব্যক্তিগত কাজে খরচ করলো, তাকে বলা হয় উত্তোলন। এবং সব খরচ টরচ করার পর দেখলো তার হাতে 170 টাকা এখনো রয়ে গেল। তাহলে এখানে তার লাভ হলো কত টাকা? এখানে তার নিট লাভ কত টাকা হইল? দেখো, তাহলে সে তার কাছে আছে কত টাকা? 170 টাকা। 50 টাকা খরচ করার পর, তাহলে 50 টাকা খরচ করার আগে তার কাছে কয় টাকা ছিল? দেখো, 70 টাকার সাথে যদি আমি 50 টাকা যোগ করি তাহলে এখানে হয় 220 টাকা। তার কাছে মোট ছিল 220 টাকা। 220 টাকা থেকে 50 টাকা খেয়ে ফেলছে, তাহলে 100 টাকা সে বিনিয়োগ করছিল। তাহলে 120 টাকা, তাহলে তার লাভ ছিল কত টাকা? 120 টাকা। এরকম ভাবে হিসাব করে থাকে যে সমাপনী মূলধন ছিল 170 টাকা, আর এখানে সে খরচ টরচ করছে 50 টাকা। তাহলে খরচ করার পরে তো 170 টাকা ছিল, তাহলে খরচ করার আগে তার কাছে কয় টাকা ছিল? তাহলে 170 এর সাথে সে যত টাকা উত্তোলন করছে সেই টাকাটা কি করা হয়েছে? যোগ। তার মানে কি সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা কি করা হয়েছে? যোগ। তার সমাপনী মূলধন প্লাস উত্তোলন। এরপরে কি প্রারম্ভিক মূলধন? প্রারম্ভিক মূলধন কয় টাকা ছিল? তার শুরুতে তার নিজের চালান ছিল কত? 100 টাকা। তাহলে মোট বিক্রয়কৃত টাকা থেকে 100 টাকা বাদ দিলে তার 120 টাকা তার সে অতিরিক্ত বিক্রি করছে। তাহলে এই 120 টাকা হচ্ছে তার এখানে লাভের টাকা। তো এইভাবেই তোমার একতরফা ব্যবসায়ীরা বা ছোটখাটো যে ব্যবসায়ীরা আছে তারা এইভাবে তাদের ব্যবসায়ের হিসাব নিকাশ গুলো করে থাকে। তো এই হিসাবগুলো করার জন্য নির্দিষ্ট 3টা সূত্র আছে এখানে। সেই সূত্রগুলো আমি এখন আলোচনা করব। যে আশা করি এতটুকু ব্যাপারটা বুঝতে পারছি যে এই একতরফা অঙ্ক করার জন্য আমাদের কি কি লাগবে? প্রারম্ভিক মূলধন লাগবে, সমাপনী মূলধন লাগবে, উত্তোলন লাগবে। প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, উত্তোলন। আরেকটা ব্যাপার লাগবে, যদি সে 100 টাকা নিয়ে শুরু করছে, হয়তো তার মাঝখানে আরো কিছু টাকা শর্ট পড়ছে, যেটা কিনা তার ব্যক্তিগত টাকা থেকে সে আবার কারবারে বিনিয়োগ করলো, তাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তাহলে এখানে 4টা জিনিস লাগবে: প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, সমাপনী মূলধন। এই 4টা জিনিসের মাধ্যমে একতরফা পদ্ধতিতে একজন ব্যবসায়ী তার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে থাকে। তাহলে আমরা এখন খেয়াল করব সেই সূত্রগুলো, যে কিভাবে আমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি বের করতে পারি। তো প্রথমত আমরা যেই ব্যাপারটি নির্ণয় করব সেটা নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। দেখো, প্রারম্ভিক ব্যাপারটাকে, প্রারম্ভিক মানে দিনের শুরু বা বছরের শুরু। এই অঙ্ক বা হিসাব নিকাশ গুলো সাধারণত 1 বছরের হয়ে থাকে। সাধারণত ব্যবসায়ীরা যে যদি তারা খাতা কলম হিসাবগুলো রাখে, বছরের শেষে তারা হিসাবটা যে টান দেয় যে সারা বছরে তার কত টাকা লাভ হইলো, কত টাকা ক্ষতি হইলো, তার কি কি সম্পদ আছে, কি পরিমাণে দায় আছে, এই সকল ব্যাপারগুলো সাধারণত নির্দিষ্ট হিসাব সময় বা 1 বছরের শেষের দিকে এই হিসাবগুলো করে থাকে। তো দেখো, প্রথমেই আমাদের যেটা নির্ণয় করতে হবে তার নাম হলো প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় কি করতে হবে? বাদ দিতে হবে। এরপরে 2 নম্বরে যে কাজটা করতে হবে তার নাম হলো সমাপনী মূলধন। সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন মানে কি? সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়।
বছরের শেষে তার কত টাকা সম্পদ আছে এবং বছরের শেষে তার কত টাকা দায় আছে। তো সম্পদ থেকে দায় বাদ দিলে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দিলে তার অবশিষ্ট যা থাকবে তাকে বলা হয় সমাপনী মূলধন। এরপরে 3 নম্বরে যেই কাজটা করতে হবে লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয়, লাভ অথবা ক্ষতি, কারণ এখানে তার লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। তো লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব আমরা কিভাবে, যে সমাপনী মূলধন, দেখো সমাপনী মূলধন প্লাস উত্তোলন। একটু আগে আমরা যেই ব্যাপারটা দেখলাম যে দিন শেষে তার হাতে যেই টাকাটা ছিল সেটা হলো সমাপনী মূলধন এবং সারা দিনে সে যা খরচ করছে সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে সমাপনী মূলধন বছরের শেষে তার মূলধন সমাপনী মূলধন যত টাকা দাঁড়ায় সেটার সাথে সে সারা বছর ব্যক্তিগত কাজে কারবার থেকে নিয়ে যা ব্যয় করছে ওটাকে বলা হয় উত্তোলন। সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা করতে হবে যোগ, যোগ করার পর বিয়োগ করতে হবে তার শুরুতে প্রারম্ভিক মূলধন, শুরুতে সে যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল প্রারম্ভিক মূলধন, এবং সে যদি বছরের মাঝখানে অতিরিক্ত যদি কারবারে কোনো টাকা নিয়ে আসে তাকে বলা হয় অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। তাহলে লাভ ক্ষতি বের হবে সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করার পর যোগফল থেকে বিয়োগ করতে হবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল। প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফলটি সমাপনী মূলধন এবং উত্তোলনের যোগফল থেকে বিয়োগ করার পর যদি বিয়োগফল প্লাস ফিগার দাঁড়ায় তাহলে লাভ, আর যদি মাইনাস ফিগার দাঁড়ায় তাহলে ক্ষতি। মানে এই দুইটার যোগফল যদি বড় হয় এবং পরের দুইটার যোগফল যদি ছোট হয় তাহলে তো প্লাস ফিগার দাঁড়াবে, প্লাস ফিগার দাঁড়ালে হবে লাভ, আর যদি মাইনাস ফিগার দাঁড়ায় তাহলে হবে ক্ষতি। তাহলে একতরফা পদ্ধতিতে আমাদের অঙ্ক করার পদ্ধতি হচ্ছে সমাধান, অঙ্ক করার পদ্ধতি হচ্ছে তিনটি: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, তারপর লাভ ক্ষতি নির্ণয়। আশা করি যে এই তিনটি সূত্র যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা এই একতরফা অঙ্ক তৈরি করতে পারবো। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা দুইটা ব্যাপার জানলাম, একটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, আর একটা হলো একতরফা। এখন আমরা একটি একতরফা অঙ্কের সমাধান করার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা অধ্যায় 3 আছি, 3 35 পৃষ্ঠায়, 35 পৃষ্ঠায় সৃজনশীল নাম্বার 2। এই সৃজনশীল নাম্বার 2টা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখো এই একতরফা ব্যাপারটি আমরা বুঝতে পারবো। তো এখানে সৃজনশীল 2 বলছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানের রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। সে বিস্তারিতভাবে হিসাব সংরক্ষণ করেন না, সে একতরফা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। তো 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। মোট সম্পদ এবং দায়ের পরিমাণ, প্রারম্ভিক মোট সম্পদ। তাহলে 17 সালে জানুয়ারি মাসে 1 তারিখ, তাহলে দেখো জানুয়ারির 1 তারিখ, তার মানে এই তারিখে আমাদের ব্যবসাটা শুরু। তাহলে এই তারিখে তার প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক সম্পদ ছিল 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা ছিল তার প্রারম্ভিক দায়। তাহলে সম্পদ এবং দায়, প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক দায় দেওয়া আছে। তাহলে এই যে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের মাধ্যমে আমরা কি বের করব? প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের মাধ্যমে আমরা বের করব প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ কত টাকা লিখব? 5,50,000 টাকা। যদি আমরা এখানে 5,50,000 টাকা প্রারম্ভিক সম্পদ লিখি আর প্রারম্ভিক দায় দেওয়া আছে 1,70,000 টাকা, এখন এই 5,50,000 থেকে 1,70,000 টাকা বিয়োগ করার পর যা হবে সেটাই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপরে দেখো উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। মালিক নতুন করে আরো 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তো মালিক যদি কারবারে নতুন করে আরো বিনিয়োগ করেন তাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধনের একতরফা অঙ্কে কাজ কোথায়? অতিরিক্ত মূলধনের কাজ হচ্ছে লাভ ক্ষতির মধ্যে। দেখো এই যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা কি হয়? যোগ হয়। এই যে লাভ ক্ষতির মধ্যে কাজ হচ্ছে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধনের সাথে গিয়ে যোগ হয়। এরপরে বলা আছে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেছেন। 40,000 টাকা নগদ, মানে সারা বছরে তার সংসার খরচ বা যেটাই হোক সে কারবার থেকে 40,000 টাকা নিয়ে গেছে। তাহলে এই যে উত্তোলন, এটাকে বলা হয় উত্তোলন। তাহলে এই উত্তোলনের কাজ কোথায়? এই উত্তোলনের কাজ হচ্ছে গিয়ে এই সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা কি হয়? যোগ হয়। তাহলে অবশ্যই আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে অতিরিক্ত মূলধন এবং উত্তোলন কোথায় কোথায় বসে। অতিরিক্ত মূলধন হলো প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়, আর হচ্ছে গিয়ে উত্তোলনটা হচ্ছে সমাপনী মূলধনের সাথে গিয়ে যোগ হয়। তো প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আগে দেখলাম, যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এরপরে নিচে আরো কিছু তথ্য আছে, সেটা বলছে যে 31 ডিসেম্বর
17 হবে। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় ঋণমুক্ত সম্পদ এবং দায় ছিল। যে এখানে সম্পদ দেখো, প্রারম্ভিকে যেমন শুরুতে ছিল প্রারম্ভিক মোট সম্পদ মোট দায়, মোট সম্পদ মোট দায় দেওয়া ছিল, কিন্তু এইখানে মোট সম্পদ মোট দায় আকারে দেওয়া নাই। এখানে প্রত্যেকটা সম্পদের আলাদা আলাদা করে নাম দেওয়া আছে। যেমন নগদ এটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, দেনাদার সম্পদ, মজুদ পণ্য 90,000 এটাও সম্পদ, কিন্তু ব্যাংক ঋণ এটা দায়, আর পাওনাদার হচ্ছে 55,000 টাকা দায়। তাহলে এই যে সম্পদ এবং দায়, সম্পদ এবং দায়, সম্পদের যোগফল দায়ের যোগফল, এগুলোর মাধ্যমে আমরা বের করব সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধনের ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে বের করে। এখন আমরা তোমাদেরকে সমাপনী মূলধনটা নির্ণয় করে দেখাবো। তাহলে এই এতটুকু মুছে নেই। দেখো 2 নম্বরে এখানে আমরা লিখছি সমাপনী মূলধন নির্ণয়, সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। ধরো এই ব্যাপারটা নিচেই আমরা কাজ করলাম, যে এখানে কাজ করি সমাপনী মূলধন নির্ণয়, যে এখানে আমরা টাকা ব্যবহার করি, দুইটা টাকার ঘর। দেখো এখানে বিবরণ টাকা টাকা। তো সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে আমরা উপরে প্রথমে হেডলাইন দিয়ে দিই সমাপনী সম্পদ, সংক্ষেপ করে লিখলাম সমাপনী সম্পদ। তো সম্পদের মধ্যে কি কি আছে, যে প্রথমেই আছে নগদ, এরপরে আছে আসবাবপত্র, এরপরে দেনাদার, তারপরে আছে মজুদ পণ্য, এই 4টা সম্পদ। তাহলে দেখো নগদ হলো 1,85,000 টাকা, আসবাবপত্র 1,30,000 টাকা, এরপর মজুদ পণ্য 90,000 টাকা, আর দুঃখিত নগদ হচ্ছে 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, আর দেনাদার হচ্ছে 1,30,000 টাকা, এরপরে মজুদ পণ্য আছে 90,000 টাকা। তাহলে এই যে 4টা যে সম্পদ আমরা যখন যোগ করব, এই যে 4টা সম্পদ যোগফলটা এখানে আমরা নিয়ে যাব। দেখো এখন এই যে 4টা সম্পদ আমরা যোগ করি, 1,85,000 টাকা যোগ 1,80,000 টাকা যোগ 1,30,000 টাকা যোগ 90,000 টাকা। তো এই যে 5,85,000 টাকা এটা হলো আমাদের মোট সম্পদ। এখন এটা থেকে বাদ সমাপনী দায়। তো এখন সমাপনী দায়, প্রশ্নে সমাপনী দায় কি কি আছে, প্রথমে আছে ঋণ, দেখো ঋণ, এরপর আছে পাওনাদার। তো ঋণ, এখানে আমরা ঋণ পেলাম হচ্ছে 60,000 টাকা, আর পাওনাদার আছে 55,000 টাকা। তো 60,000 এবং 55,000, 55,000 যোগ 60,000, তাহলে 1,15,000 টাকা হইতেছে আমাদের মোট দায়। তাহলে খেয়াল করো এই যে সম্পদ, মোট সম্পদ থেকে মোট দায়টা আমরা কি করব, মাইনাস করে দেব। 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে 4,70,000 টাকা এখানে আমাদের সমাপনী মোট মূলধন বের হয়ে গেল। সমাপনী মূলধন বের হয়ে গেল, সমাপনী মূলধন। তাহলে সমাপনী সম্পদ বা সমাপনী দায়। তাহলে এই যে আমরা এতটুকু হলো সমাপনী সম্পদ, আর এটা হলো সমাপনী দায়। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে যেটা বের হয় সেটাকে বলা হয় সমাপনী মূলধন। আশা করি সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন বের করা শিখেছি। আর এদিকে প্রারম্ভিক মূলধনের ব্যাপারটা ছিল 5,50,000 টাকা মাইনাস 1,70,000 টাকা, তাহলে 3,80,000 টাকা। তো প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন বের হয়ে গেছে, আর প্রশ্নে উত্তোলন এবং অতিরিক্ত মূলধন দেওয়া আছে। এখন আমরা লাভ ক্ষতি আশা করি বের করতে পারবো। এরপর আমি তোমাদেরকে লাভ ক্ষতিটা বের করে দেখাচ্ছি যে কিভাবে আমরা লাভ ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। তো উপরের এই অংশটুকু মুছে দিলাম। মনে রাখলাম যে প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা বের হয়েছে। এখন এখানে আমরা লিখি লাভ ক্ষতি, লিখে নিলাম লাভ ক্ষতি। তো লাভ ক্ষতির সূত্রটা কি ছিল, সমাপনী মূলধন প্লাস উত্তোলন। সূত্রটা তো আগেই আমরা জানি, তো সূত্রটা আমি লিখলাম না, সূত্র তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখে দিবে। তো সমাপনী মূলধন 4,70,000 টাকা যোগ উত্তোলন, তাহলে উত্তোলন প্রশ্নে দেওয়া আছে 40,000 টাকা। 4,70,000 টাকার সাথে আমরা 40,000 টাকা উত্তোলনটা যোগ হইলো। এরপরে মাইনাস দিয়ে ব্র্যাকেট প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা বের করছি 3,80,000 টাকা যোগ
অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা 50,000 টাকা যোগ করলাম। এখন দেখো 4,70,000 আর হলো 40, 4,70,000 যোগ 40,000, তাহলে 5,10,000 টাকা। এরপরে 3,80,000 প্রারম্ভিক মূলধন যোগ 50,000 টাকা অতিরিক্ত মূলধন, তাহলে 4,30,000 টাকা। তাহলে 5,10,000 টাকা থেকে 4,30,000 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে এখানে প্লাস 80,000 টাকা দাঁড়ায়। কারণ প্রথম সংখ্যাটা বড়, পরের সংখ্যাটা ছোট, আমরা জানি এটা প্লাস ফিগার। তো প্লাস ফিগার যদি দাঁড়ায়, তাহলে আমরা এখানে লিখব শুধু লাভ, লাভ ক্ষতি লিখব না, লাভ হচ্ছে 80,000 টাকা। তো একতরফা পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে প্রারম্ভিক মূলধন, কিভাবে সমাপনী মূলধন বের করতে হয়, এই ব্যাপারটা আমরা জানলাম। এবং কিভাবে লাভ ক্ষতির পরিমাণও নির্ণয় করতে হয়, এই ব্যাপারটাও আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই প্রতিনিয়ত সাথে থাকবে এবং স্কুলের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তোমরা ভালোভাবে দেখবে। এবং এই ভিডিওগুলো যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা কিছু না কিছু অবশ্যই আয়ত্ত করতে পারবে, আমি আশা করি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আনন্দে থাকো।